স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো সংবাদে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বিশ্বের সঙ্গে দেশকে যোগাযোগের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় সরকার। রোববার কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধনের পর একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে কক্সবাজারই হবে এই অঞ্চলের এভিয়েশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল। শাহ আলী জয়ের রিপোর্ট। সমুদ্রের বুকে গড়ে উঠছে বিমানবন্দরের রানওয়ে। দৃষ্টিনন্দন এই রানওয়ে নির্মাণের পাশাপাশি কক্সবাজারের বিমানবন্দরটি উন্নীত হচ্ছে আন্তর্জাতিক মানে। রানওয়ে সম্প্রসারণের এই কার্যক্রম গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, বিমান খাতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সুবিধাকে পুরোপুরি কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। আর এই এয়ারপোর্টটা সম্প্রসারণ হলে পরে আমি মনে করি যে পাশ্চাত্য থেকে প্রাচ্যে বা প্রাচ্য থেকে পাশ্চাত্যে যত প্লেন যাবে তাদের রিফুয়েলিংয়ের জন্য সব থেকে বেশি একটা সুবিধাজনক জায়গা হবে এই কক্সবাজার। কারণ এক এক সময় পৃথিবীর এক একটি জায়গা কিন্তু ওঠে, এক সময় হংকং, তারপরে সিঙ্গাপুর, ব্যাংকক, এখন দুবাই। কিন্তু আমি বলতে পারি যে ভবিষ্যতে কক্সবাজারটাই হবে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাকে সামনে রেখে যোগাযোগের সাথে মানে সারা বিশ্বের সাথে যোগাযোগের একটা কেন্দ্রবিন্দুতে আমরা পরিণত করতে চাই আমাদের দেশটাকে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে প্রাচ্য এবং পাশ্চাত্যের সংযোগ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বিমান যোগাযোগ বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যে সৈয়দপুর বিমানবন্দর, এই বিমানবন্দরটাকেও আমরা উন্নত করতে চাচ্ছি। এটা একটা আঞ্চলিক বিমানবন্দর হিসেবে যেন উন্নত হয়, যাতে আমাদের যেমন ভুটান, নেপাল বা ভারতের কয়েকটি রাজ্য এই বিমানবন্দরটা ব্যবহার করতে পারি। আর সিলেট সেটা ইতিমধ্যেই আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানেও যেমন মেঘালয়, আসাম বা ওই অনেক ভারতের অনেক রাজ্য থেকেও তারা আমাদের এই বিমানবন্দর ব্যবহার করতে পারে। বাংলাদেশ বিমানের বহরে নতুন এবং অত্যাধুনিক বিমান যুক্ত করার পাশাপাশি বিমানের রুটের সংখ্যাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, নিউ ইয়র্ক, টরন্টো এবং সিডনির মতো গন্তব্যগুলোতেও ভবিষ্যতে চলাচল করবে বাংলাদেশ বিমান। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কক্সবাজার বিমানবন্দরই হবে দেশের দীর্ঘতম রানওয়ে। প্রথমবারের মতো আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সমুদ্র ঘেঁষে উড়োজাহাজ নামবে এই বিমানবন্দরে। এর মাধ্যমে বিশ্ববাসীর কাছে নতুনভাবে পরিচিতি পাবে কক্সবাজার। পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে এমন নানা পরিকল্পনা নিয়েছে সরকার। আর এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে পর্যটন অর্থনীতির বিপুল বিকাশ ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে কক্সবাজারের একটি পরিচয় বিশ্ববাসীর কাছে ছিল এতদিন। এবার আঞ্চলিক যোগাযোগের হাব হিসেবে কক্সবাজার বিমানবন্দরকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিতে চায় সরকার। এরই অংশ হিসেবে বিশ্বের দীর্ঘতম সমুদ্রে রানওয়ের দ্বিতীয় ধাপের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পের কাজ শেষ হলে রানওয়ের দৈর্ঘ্য দাঁড়াবে 10,700 ফুট। কক্সবাজার হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সি বিচ এবং পর্যটন কেন্দ্র এবং অত্যন্ত আধুনিক শহর। কক্সবাজার বিমানবন্দরের সমুদ্র রানওয়ের মধ্য দিয়ে এই অঞ্চল নজরে আসবে আন্তর্জাতিক পর্যটকদের, বাড়বে বিনিয়োগ, প্রসার হবে ব্যবসা বাণিজ্যের, এমন মত অনেকেরই। এই অঞ্চলে যে সমস্ত বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা আছেন, তারা শুধু আমদানি রপ্তানির মাধ্যমে এদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে তা নয়, পাশাপাশি আন্তর্জাতিক রুটে যে সমস্ত বিমান চলাচল করে তারাও কিন্তু কক্সবাজার বিমানবন্দর থেকে রিফিলিং এর মাধ্যমে আমাদেরকে প্রচুর বৈদেশিক মুদ্রা দিতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর এই শুভ উদ্বোধনের মাধ্যমে কক্সবাজার জেলা সারা বিশ্বের কাছে আর একটা নতুন মাত্রায়, ভিন্ন মাত্রায় পরিচিতি লাভ করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মনে করেন, এর মধ্য দিয়ে সারা বিশ্ব থেকে বড় বিমানগুলো কক্সবাজারে নামতে পারবে। বিদেশ থেকে সরাসরি পর্যটকরা কক্সবাজারে এসে এখানকার পাহাড় ও সাগর বেষ্টিত নান্দনিক ও নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। বৈপ্লবিক পরিবর্তন আনবে অর্থনৈতিক বিকাশে। যে কোনো একজন পর্যটক সরাসরি যাতে আমেরিকা বলেন, সুইজারল্যান্ড বলে এই কক্সবাজারে এসে নেমে কক্সবাজারের যে নান্দনিক সৌন্দর্য, পাহাড়, সাগর, এগুলো যাতে উপভোগ করতে পারে।
এই বিমানবন্দর নিয়ে এই অঞ্চলের সম্ভাব্য অর্থনৈতিক বিকাশ নিয়ে উচ্ছ্বসিত এই অঞ্চলের সাধারণ মানুষও। কক্সবাজার ঘিরে যোগাযোগ ও অর্থনৈতিক হাব গড়ে তুলতে চায় সরকার। পরিকল্পনার অংশ হিসেবেই সমুদ্র ছুঁয়ে সম্প্রসারিত হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পর্যটন খাতেও ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, কক্সবাজার। আরও এক মাইলফলক স্পর্শ করল মেট্রো রেল। এবার আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক চলাচল শুরু হলো বিদ্যুৎ চালিত এই রেলের। উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত চলেছে মেট্রো। তবে পরীক্ষামূলকভাবে চললেও সাধারণ যাত্রীদের এই ট্রেনে উঠতে অপেক্ষা করতে হবে আরও প্রায় 1.5 বছর, অর্থাৎ আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। এই ছবি বহুল প্রত্যাশিত, বহু আকাঙ্ক্ষিত। ঢাকার বুকে চলাচল শুরু হলো স্বপ্নের মেট্রো রেলের। অবশেষে আনুষ্ঠানিকভাবে ভায়াডাক্টের ওপর চলাচল শুরু করলো বিদ্যুৎ চালিত এই রেল, যার সঙ্গে জড়িয়ে আছে দেশি বিদেশি বহু শ্রমিক কর্মকর্তাদের ঘাম শ্রম আর ঢাকাবাসীর স্বপ্ন দুর্ভোগ। প্রাথমিকভাবে উত্তরার দেয়াবাড়ি থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত 4টি স্টেশনকে ঘিরে চলাচল শুরু হলো মেট্রো রেলের, যা দুচোখ ভরে উপভোগ করেছেন অনেকেই। অবশেষে নিজের চোখে স্বপ্নের মেট্রোর চলাচল দেখে খুশি সবাই। ছোটবেলা থেকে শুনে আসছি যে মেট্রো রেল শুধু শুনছি, এখন তো দেখলাম আমরা বাস্তবে আর কি, যে এত সুন্দর একটা উদ্যোগ, এত সুন্দর একটা ব্যবস্থা করছে, যেটা বাংলাদেশে প্রথম। আসলে খুবই আনন্দ লাগতেছে আর কি, আমরা ভাবতেও পারিনি এখান থেকে ট্রেন চলবে। এর আগে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন উপলক্ষে উত্তরার দিয়াবাড়ির ডিপোতে এমন আয়োজন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে ঘুরে দেখেন মেট্রো রেলের ভেতর। পরে মেট্রো রেল প্রকল্পের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, পরীক্ষামূলক চলাচলের মধ্য দিয়ে মেট্রো রেলের ঐতিহাসিক যুগে প্রবেশ করল বাংলাদেশ। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়। 3টি মেগা প্রজেক্ট শেখ হাসিনা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারবেন। আমাদের মেট্রো রেল, এমআরটি লাইন 6, পদ্মা সেতু, পদ্মা মাল্টিপারপাস সেতু এবং চট্টগ্রামে কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এরপর ডিপো থেকে সবুজ পতাকা উড়িয়ে মন্ত্রী উদ্বোধন করেন ভায়াডাক্টের উপর মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের। উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পল্লবী পর্যন্ত ছুটে চলে বিদ্যুৎ চালিত এই রেল। তথ্য বলছে, উত্তরা থেকে মতিঝিল মেট্রো প্রকল্পের সার্বিক অগ্রগতি 68 ভাগ, আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজ শেষ 88 ভাগ। আর তাই পরীক্ষামূলক এই চলাচলের মধ্য দিয়ে যাত্রী পরিবহনের আরও কাছাকাছি পৌঁছালো মেট্রো রেল। লাল সবুজ এরকম এক একটি মেট্রো রেল 6টি বগি নিয়ে 1700-র বেশি যাত্রী পরিবহনের সক্ষমতা নিয়ে ছুটে চলবে ঢাকার বুকে। এখন পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হলেও আগামী বছরের ডিসেম্বরে এসব মেট্রো রেল ঢাকার বুকে চলাচল করবে যাত্রী নিয়ে। প্লাবন রহমান, নিউজ 24, উত্তরা, ঢাকা। 10 বছর পরও দেশের স্বাধীনতা বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যা খবর ছড়াচ্ছে বিএনপি জামাত চক্র। তারা মুক্তিযুদ্ধের নায়কদের কথা তুলে না ধরে খলনায়কদের নায়ক হিসেবে তুলে ধরছেন বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির আয়োজনে জাতির জনকের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, স্বাধীনতা ঘোষকের প্রকৃত ইতিহাস বিকৃত করছে বিএনপি। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অনেকেই প্রতিবাদ করেননি। তাদের এখন বঙ্গবন্ধু ও তার পরিবারের কথা বলতে শুনে আশ্চর্য হন তিনি। তিনি অপশক্তি সম্পর্কে সতর্ক থাকারও আহ্বান জানান। 30 বছরে তো বঙ্গবন্ধুর হত্যার পরে তো আমরা ওনাদের কাউকে মুখ খুলতে দেখিনি। এখন ওনারা বিভিন্ন ভাবে এত বেশি আওয়ামী লীগ হয়ে গেছে, এত বেশি কথা বলে যে আমার নিজের খুব আশ্চর্য লাগে। এই স্বাধীনতার খলনায়ককে এখন নায়ক বানানোর চেষ্টা করা, এটি হচ্ছে অত্যন্ত দুঃখজনক। স্বাধীনতার পরাজিত অপশক্তিকে নিয়ে রাজনীতি করছে বিএনপি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতি ঘটাচ্ছেও বিএনপি। গণতন্ত্র ফেরাতে সমাজের সুধীজনদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, সরকারের দেশবিরোধী কাজের প্রতিবাদ জানাতে বুদ্ধিজীবী পেশাজীবীদেরও রাজপথে নেমে আসার সময় হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় মির্জা ফখরুল এই আহ্বান জানান। দেশ বিরোধী শক্তিকে সরাতে হলে অবশ্যই আমাদের সকল কাজকে ঐক্যবদ্ধ হয়ে
তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদেরকে পরাজিত করবার জন্য আমাদেরকে কাজ করতে হবে, জনগণকে সংগঠিত করতে হবে এবং এদেরকে পরাজিত করতে হবে। এবারে আফগানিস্তান প্রসঙ্গ। মার্কিন গোয়েন্দা রিপোর্ট সত্যি করে ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। হামিদ কারজাই বিমানবন্দরের পাশে খাওয়াজা বুগরা এলাকায় বড়সড় বিস্ফোরণটি ঘটেছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার বদলা নিতে পাল্টা রকেট হামলা চালায় ইসলামিক স্টেট খোরাসান আইএসকে। রোববার বিস্ফোরণে শিশুসহ 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর আগে কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের মৃতের সংখ্যা বেড়ে প্রায় 200-তে পৌঁছেছে। বিস্তারিত চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্টে। আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরের কাছে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শফি করিমি নামে স্থানীয় এক সাংবাদিক টুইট বার্তায় লিখেছেন, বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলা হয়েছে। এর একদিন আগে শনিবার ফের হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে কাবুল বিমানবন্দরের আইএসআইএস খোরাসান জঙ্গি গোষ্ঠী আত্মঘাতী হামলার পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র। খুঁজে বের করে মারব, এমনটাই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার সোজা আফগানিস্তানে অবস্থিত আইএসআইএস খোরাসান জঙ্গি গোষ্ঠী ঘাঁটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ড্রোন হামলায় গুড়িয়ে দেওয়া হয় জঙ্গি সংগঠনের গোপন আস্তানা। তারই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল ইসলামিক স্টেট। সুসাইড বোমের ছবি দিয়ে আত্মঘাতী হামলায় হুঁশিয়ারি দিল জঙ্গি সংগঠনটি। সাফ জানান, যুদ্ধ এখনো শেষ হয়নি, তারা এখনো অস্ত্র নামিয়ে রাখেনি। তারই বাস্তব রূপ দিল আইএস। এদিকে উদ্বেগের মাঝে আফগানিস্তানের নতুন সরকার গঠনের সমঝোতায় দেশটির কয়েকজন অভিজ্ঞ রাজনৈতিক নেতাদের মিশেলে নতুন ফ্রন্ট গঠিত হচ্ছে। এদের মধ্যে থাকছেন 2 জন আঞ্চলিক ও একাধিক অভিজ্ঞ আফগান নেতা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তালেবানদের সঙ্গে দর কষাকষি করতে বৈঠকের পরিকল্পনা রয়েছে। এদিকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার শেষ সময় চলে এসেছে। ঠিক এমন সময়ে আফগানিস্তানের পরিস্থিতি জটিল ও সংকটময় হয়ে উঠেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপ চা। কাপ তো ভালো করে ধুইতেছি, তো আপনি হাতটা ধুবেন না? তো চা মাছটা ঠিক করে পড়েন। মাছ পড়ে চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকাই। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্তের হার কিছুটা বাড়লেও দেশে কমতে শুরু করেছে এর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের MIS শাখার তথ্য বলছে, গেল এক সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই নেমে এসেছে। আর বিশ্লেষকরা বলছেন, আসন্ন বছরে ফেব্রুয়ারির মধ্যে দেশের সিংহভাগ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারলে করোনার 3য় ঢেউ প্রতিরোধ করা যাবে। নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। চলতি বছরের মার্চ থেকেই চোখ রাঙাতে শুরু করেছিল করোনা ভাইরাস। প্রতিদিন ক্রমেই লাফিয়ে বাড়ছিল আক্রান্তের সংখ্যা, আর প্রতিদিন মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছিল শত শত মানুষের নাম। তবে চলতি সপ্তাহে কমতে শুরু করেছে এই ভাইরাসে আক্রান্তের হার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 22 আগস্ট এই ভাইরাসে আক্রান্ত হয় 4804 জন। ঠিক তার পরদিন আক্রান্তের সংখ্যা প্রায় 1000 বেড়ে দাঁড়ায় 5717 জনে। তবে 24 আগস্ট থেকে এই সংখ্যা ক্রমেই কমতে শুরু করে, যা 28 আগস্ট কমে দাঁড়ায় 3436 জনে। যদিও গেল 24 ঘন্টায় এই সংখ্যা কিছুটা বেড়েছে। করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4000, আর এদের মৃত্যু হয়েছে 89 জনের। এখন আমাদের যে বেডগুলো ফিল আপ থাকতো, সেই বেডের অকুপাইসি রেটটাও আমাদের কমে গেছে, প্রায় 50% নেমে আসছে। তো আমরা এখন যেটা দেখছি যে বাচ্চাদের করোনার শনাক্তের প্রবণতাটা কিছুটা কমে গেছে, যেটা ন্যাশনাল ডাটা যেভাবে কমে গেছে শনাক্তের হার, সেইভাবে বাচ্চাদেরও কমে গেছে। বিশেষজ্ঞদের মতে আসন্ন বছরের ফেব্রুয়ারির মধ্যে দেশের 80% মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনা গেলে মহামারী করোনার 3য় ঢেউ থেকে রক্ষা পাবে দেশ। যে ভ্যারিয়েন্টই আসুক না কেন, আমার মনে হয় যে ভ্যাকসিনগুলা বাজারে আসছে বা আমাদের গভর্নমেন্ট আমাদেরকে প্রোভাইড করছে, আমার মনে হয় যে একটা নির্দিষ্ট কোনো ভ্যারিয়েন্ট তার বিপরীতে কোনো ভ্যাকসিনে কাজ করবে না, এটা হয়তো হওয়ার কথা না। ফেব্রুয়ারির শেষ দিনের মধ্যেই দেশের অধিকাংশ অর্থাৎ 80% মানুষকে টিকা দানের অন্তর্ভুক্ত করা উচিত এবং সেই লক্ষ্যেই সমস্ত পরিকল্পনা সুবিন্যস্ত করা উচিত। ভ্যাকসিনেশনের আওতায় আসলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে বলেও জানান বিশেষজ্ঞরা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।
চীন থেকে দেশে এসে পৌঁছেছে সিনোফার্মের আরও 3 লাখ ডোজ ভ্যাকসিন ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম। রোববার বাংলাদেশ বিমানের C-130 ফ্লাইটে কুর্মিটোলার বাংলাদেশ নৌঘাঁটি বঙ্গবন্ধুতে এই টিকা ও চিকিৎসা সরঞ্জাম আসে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে এবং প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এই ভ্যাকসিন দেশে আনা সম্ভব হচ্ছে বলে জানান পরিবহন বিমানটির দলনেতা উইং কমান্ডার মোহাম্মদ হাবিবুর রহমান। দেশে মিলেছে ডেঙ্গুর নতুন ভ্যারিয়েন্ট, নাম ডেনভি3। 2017 সালে দেশের প্রথম এই ভ্যারিয়েন্ট দেখা দিলেও বর্তমানে এই ভ্যারিয়েন্টের কারণে বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর হার। জিনোম সিকোয়েন্সি শেষে রবিবার এ তথ্য জানায় BCSIR। প্রতিষ্ঠানটি বলছে এই বিরুদ্ধে এখনও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে না ওঠায় রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ছে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বিশ্বব্যাপী প্রায় 3.6 বিলিয়ন মানুষ রয়েছে ডেঙ্গু ঝুঁকিতে। 1960 সালে আবিষ্কৃত মশাবাহিত এই রোগ এরই মধ্যে বিশ্বের 100টি দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এই রোগের অস্তিত্ব প্রায় 21 বছর। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ করেছে ডেঙ্গুর জিনোম সিকোয়েন্স। সেখানে বলা হচ্ছে ডেঙ্গুর বর্তমান ভ্যারিয়েন্ট ডেনভি3। বর্তমান ভ্যারিয়েন্টের কারণেই বাড়ছে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। আমরা মধ্যের একটা জনগোষ্ঠী যারা 1 এবং 2 দ্বারা আক্রান্ত হয়েছি, তারা যদি এখন ডেন3 দ্বারা আক্রান্ত হই, তারা কিন্তু আপনার এই যে হেমোরেজ হয়, শক হয়, যে জন্য ডেঙ্গি আক্রান্ত মানুষ মারা যায়, সেটার সম্ভাবনাটা বেড়ে গেল। তবে প্রকৃতিগতভাবে মিউটেশন হয়েছে ডেঙ্গুর। করোনার মতো নিজ থেকে মিউটেশন না হওয়ার কথা বলছেন সংস্থাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। এই বিষটা আমরা স্যাম্পল কালেকশন করেছি, যার নাম দিয়েছি BCSR D1 D2 এভাবে নাম দিয়ে বিষটা করেছি, এবং প্রত্যেক জায়গায় আমরা স্পেসিস DNV3 বা ডেঙ্গু সেরোটাইপ 3 পেয়েছি এবং জেনোটাইপ পাইছি 1। এটা ইম্পর্টেন্ট। এবং ফুল একটা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম রহস্যই করে গেলে যে ডাটা পাই, আমরা ফুল ডাটা পেয়েছি। 2017 সালে দেশে প্রথম শনাক্ত হয় ডেনভি3 ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্ট ডেনভি1 ও ডেনভি2 এর চেয়ে বেশি আক্রান্ত ও রোগীর অবস্থাকে সংকটাপন্ন করার ক্ষমতা রাখে। যেহেতু বিশ্বব্যাপী ডেঙ্গুর কোনো প্রতিষেধক নেই, তাই নিজ জায়গা থেকে সতর্কতা গ্রহণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপসকে এডিসের লার্ভা উপহার কর্মসূচি পালন করল বিক্ষুব্ধ পুরান ঢাকার বাসিন্দারা। রোববার দুপুর 12টায় ডিএসসিসির নগর ভবনের সামনে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটির ব্যর্থ ব্যানারে এই কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির শেষ দিনে এডিস মশার লার্ভার পাত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ডিএসসিসির 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। এর আগে শুরুতেই পুরান ঢাকার বংশালের বাসিন্দারা বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সুদৃষ্টির জন্যই তারা লার্ভা উপহার দিতে এসেছেন। থামছে না সীমান্ত হত্যা, বরং পরিসংখ্যান পর্যালোচনায় বোঝা যায় কোনো সময় তা বেড়েই যাচ্ছে। রোববার লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে 2 বাংলাদেশের মৃত্যুর ঘটনায় আবারও বিষয়টি আলোচনায়। বন্ধু রাষ্ট্র ভারতের কেন্দ্রীয় সরকার এবং সীমান্তরক্ষী বাহিনীর বড় কর্মকর্তাদের আশ্বাসের পরও বাস্তবতা ভিন্ন। এমনকি সীমান্তরক্ষীদের মারণাস্ত্রের ব্যবহারও কমেনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারি সীমান্ত ঘটনাস্থল সীমান্তের 842 নম্বর মেইন পিলার। এখানে ক্যাম্প আছে ভারতের কোচবিহার 145 নম্বর BSF ব্যাটালিয়নের। রোববার ভোরে এই এলাকায় রাইফেলের 3টি গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। সেই গুলিতে ইউনুস আলী ও সাগর নামে 2 জন নিহত হন। এছাড়া পাটগ্রাম উপজেলা সদরের বাসিন্দা এক ব্যক্তি আহত হন। এই হত্যাকাণ্ড আবারও সামনে নিয়ে এলো সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে নানা সময়ে দুদেশের বৈঠক ও চুক্তিকে। পরিসংখ্যান বলছে 2009 ও 2010 সালে আশঙ্কাজনক হারে বেড়ে যায় সীমান্ত হত্যা। 2011 সালে ফেলানী হত্যার পর সমালোচনা তুঙ্গে ওঠে। এরপর 2012 ও 13 সালে হত্যার ঘটনা কম হয়।
কিন্তু পরের বছরগুলোতে আবারও তা বেড়ে যায়। 2018 সালে সীমান্তে মৃত্যু হয় 14 বাংলাদেশির। সে বছর ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি হয় সীমান্ত অতিক্রমের ক্ষেত্রে মারণাস্ত্রের ব্যবহার কমানোর বিষয়ে। স্থানীয়রা বলছেন সীমান্ত হত্যা এই সময়ে কমেনি, বরং 2019 ও 2020 সালে সেই চুক্তির বিপরীত অবস্থাই মিলেছে সীমান্ত জুড়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উচ্চ আদালতের রায় না মেনে মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণিকে বারবার নেওয়া রিমান্ড চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে। এদিকে এমন আবেদনের দিনই পরিমণির জামিন আবেদন শোনার তারিখ এগিয়ে এনে মঙ্গলবার ধার্য করেছেন ঢাকার জজ আদালত। রোববার আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন এই আবেদন দায়ের করেছেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি KM জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপন করার কথা রয়েছে। গত 19 আগস্ট রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় পরিমণির তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করে আদালত। সাত দিন রিমান্ড নিয়েছে এবং টোটাল 19 দিন রিমান্ডের আবেদন করেছে। আমরা এই বিষয়গুলো মূলত ডিটেলস আকারে তুলে ধরেছি। এই বিষয়ে কোর্টকে দৃষ্টি আকর্ষণ করা হলে কোর্ট বলেছে যে যেহেতু এই বিষয়ে একটা জামিনের প্রেয়ার আছে এবং কোর্ট রুল দিয়েছে, এই রুলগুলো রিটার্ন আসার পরে কোর্ট এই বিষয়টা আবার দেখবেন এবং পরবর্তীতে কোন দিন শুনানি হবে সেই দিন ডেট আমাদেরকে জানাবেন। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের জোবায়দা সিদ্দিকা নাবিলা নামের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান খান গত বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার হওয়া তিনি সংগঠনটির প্রথম নারী সদস্য বলে জানান। আনসার আল ইসলামের সামরিক শাখারও সদস্য ছিলেন তিনি। এই নারী 17টি টেলিগ্রাম চ্যানেল তৈরি করে আনসার আল ইসলামের বিভিন্ন কার্যক্রম চালাতো। তার চ্যানেলে 25,000-এর বেশি সাবস্ক্রাইবার রয়েছে জানিয়েছেন আসাদুজ্জামান। তিনি বলেন তার চ্যানেলে বোমা তৈরির প্রক্রিয়া, আইনশৃঙ্খলা বাহিনী থেকে রক্ষা পাওয়ার কৌশল শেয়ারও করা হতো। ভুয়া মূল্য দেখিয়ে ওমানের মুদ্রা কেনাবেচার নামে মানুষকে বোকা বানিয়ে অভিনব পন্থায় প্রতারিত করত তারা। এমন প্রতারক চক্রের 2 সদস্যকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। মাসুদা লাবুনির প্রতিবেদনে বিস্তারিত। এক ভিন্ন কৌশলে প্রতারণা, মূলত সহজ সরল মানুষকে টার্গেট করে বিভিন্ন ব্যাংকের সামনে 2 দলে ভাগ হয়ে থাকতো প্রতারকরা। ওত পেতে অপেক্ষা করত যারা ব্যাংক থেকে টাকা উঠায় তাদের জন্য। একদল টার্গেটের কাছে কম দামে ওমানি মুদ্রা বিক্রি করার টোপ ফেলতো, আরেকটি দল ওমানি মুদ্রার বেশি মূল্য বলে লোভ দেখিয়ে আগে কিনে নেয়ার অভিনয় করত। সরল মানুষেরা তখন লোভে পড়ে বেশি টাকায় ওমানি মুদ্রা কিনে নিত। পরে বিভিন্ন মানি এক্সচেঞ্জে গিয়ে বুঝতে পারত বাংলাদেশি টাকায় যে মূল্যে তিনি ওমানি মুদ্রা কিনেছেন আদতে এর মূল্য অনেক কম। এইটা আমি আশ্বস্ত করতে পারছি। এমন প্রতারণা চক্রের 2 জনকে ধরে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। রবিবার দুপুরে PBI এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। 122 এরকম 10টা যদি হয়, অর্থাৎ 1 রিয়েল হয় 10টায়, তখন এই 10টার মূল্য হচ্ছে বাংলাদেশি টাকায় 220 টাকা। আর এই সেই অর্থে একটার মূল্য হচ্ছে 22 টাকা। তো এই 22 টাকার একটা নোটকে সে কিন্তু 10,000 টাকায় বিক্রি করছে। চক্রটি 2 বছর ধরে এই প্রতারণা করে আসছে বলে জানায় PBI। মাসে অন্তত 1 কোটি টাকা তারা প্রতারণা করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে গ্রেফতার হওয়া 2 প্রতারক। আমরা ইতিমধ্যেই ওদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে আরো 5 জনের নাম আমরা পেয়েছি। আমরা এটা তদন্ত নিশ্চয়ই করব। চক্রে আরো সদস্য রয়েছে জানিয়ে PBI বলছে তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। আপনাদেরকে মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। কারাবন্দী সকল হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন হেফাজত ইসলামের নবনির্বাচিত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। রোববার রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম খিলগাঁও মাদ্রাসা অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে এই দাবি জানান তিনি। এর আগে সংগঠনের খাস কমিটির বৈঠকে নতুন আমিরকে অনুমোদন দেয় হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ। সম্পূর্ণ অরাজনৈতিক ইমানি আন্দোলনের সংগঠন হবে হেফাজত, এ কথা জানিয়ে কোনো রাজনৈতিক কর্মসূচি ছাড়াই সংগঠনটি পরিচালনা করা হবে বলে জানান সংগঠনের নতুন আমির। এ সময় কওমি মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ারও দাবি জানান দলের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি।
কমিটি সম্পূর্ণ রাজনীতি মুক্ত থাকবে, আর জেলা কমিটি অন্তত সভাপতি সেক্রেটারি এই দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব হবে না। কারাবন্দী ওলামা একরাম যারা আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য কেন্দ্রীয় এবং খাস কমিটির দাবি। সরকারের নিকট অতি সত্বর মাদ্রাসাগুলি খুলে দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। সদ্য বদলি হওয়া বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান যতদিন ইচ্ছে বর্তমান কর্মস্থলে থাকবে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। রোববার দুপুরে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের নারীদের সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে পরিসংখ্যান জেলা প্রশাসক দিবে। এই জেলায় প্রজাতন্ত্রের সবাই কর্মকর্তা কর্মচারী, বাট প্রধানমন্ত্রীর প্রতিনিধি কিন্তু শুধু আমি এবং মনিবুর রহমান উপজেলা নির্বাহী অফিসার। তার গায়ে যে আঘাত করবে সে মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করে, এটি কিন্তু জানা উচিত সবার। অনেকে বলেন যে তাকে নাকি বদলি করা হয়েছে, সে তো 10 তারিখ বদলি হয়েছে, এখন সে থাকবে আরো যতদিন তার ইচ্ছা সেখানে ইউরো হিসেবে কাজ করবে। পদ্মা, যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে দেশের উত্তর মধ্যাঞ্চলের বিভিন্ন জেলায় নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। বন্যা দুর্গত এলাকায় খাদ্য বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ত্রাণ সহায়তা না পাওয়ারও অভিযোগ রয়েছে বিস্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 24 ঘন্টায় ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে পানি বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে সদর উপজেলার নর্থ চ্যানেল ও ডিকরিচর ইউনিয়নের 6টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট। রাস্তায় পানি, এদিক পানি ওইদিক পানি, সব দিকেই পানি। একই চিত্র রাজবাড়ীতেও। প্লাবিত হয়েছে কালুখালী, গোয়ালন্দ ও পাংশা উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকায় প্রায় 8000 মানুষ। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদী তীরবর্তী বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হাজারো মানুষ। ঘরবাড়িতে পানি ওঠায় উঁচু বাঁধে আশ্রয় নিয়েছেন অনেকে। বানভাসীদের অভিযোগ, খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করলেও পাননি কোনো ত্রাণ সহায়তা। খাওয়া দাওয়ার কষ্ট, গোসলের কষ্ট, পানিতে টিউবওয়েল তলায় আছে। আমরা চলাই খুব কঠিন, আমাদের পাশে কেউ আমাদের সাথে দাঁড়ায় না। রংপুরের তিস্তার পানি বৃদ্ধি পেলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হলে তা পাননি অনেকে, এমন অভিযোগও রয়েছে। ঘর দুয়ার আকাশ চুলে সব ডুবে গেছে, করি খামো তার কোনো বুদ্ধি নেই। সরকারি সাহায্য সহযোগিতা আমরা পাই না। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানিবন্দী প্রায় 30,000 মানুষ। তলিয়ে গেছে 12,000 হেক্টর জমির ফসল। ভেসে গেছে অর্ধশত পুকুরের মাছ। পাহাড়ের পানি উঠছে, এখন তো বাচ্চা কাচ্চা নিয়ে খুবই সমস্যা। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ঘাঘট ও করতোয়ার পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুই জেলায় 6000 অসহায় দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা গ্রুপের শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র। এর মধ্যে চট্টগ্রামে 3000 এবং মানিকগঞ্জে 3000 মানুষ সহায়তা পেয়েছেন। এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করে ক্লাব দুটির ম্যানেজমেন্ট। নয়ন বোরাজয় ও কাবুল খানের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে 3000 হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা গ্রুপের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সকালে উপজেলার বারবকুণ্ড এবং দুপুরে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খুশি হয়েছি, আমরা দোয়া করি যেন বাঁচি থাকো, চিরজীবী হয়। আমরা 20 দিন 21 দিন চলতে পারবো, ভালো লাগছে। আপনারা দেন, এগুলো খাইরে কনকের দিবেন, যেমন রক্ষা করেন। দরিদ্র অসহায় মানুষের হাতে এই সহায়তা পৌঁছে দিতে পেরে খুশি আয়োজকরা। গরিব দুঃখী যারা কর্মহীন হয়ে পড়ে আছে তাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে তাদের সহযোগিতা এবং পাশে থাকার জন্যই আমাদের উদ্যোগটা। দুঃসময়ে খাদ্য সামগ্রী উপহার কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এটা একটা বিশাল ব্যাপার,
এটা আমার এলাকার মানুষ অনেক খুশি হয়েছে, অনেক আন্তরিকতার সহিত এই ত্রাণ সামগ্রীগুলা এই সাধারণ মানুষ গ্রহণ করতেছে। এটা একটা মহতী উদ্যোগ বলে আমি মনে করি, আমার এলাকার গরিব মানুষরা খুবই উপকৃত হবে। একইভাবে মানিকগঞ্জে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়েছে শেখ রাসেল ক্রিয়াচক্র। রোববার সকালে 11:30টায় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শেখ রাসেল ক্রিয়াচক্রের চেয়ারম্যান সাইমসুবাহান আনবিরের প্রত্যক্ষ উদ্যোগে এসব উপহার বিতরণ করেন ক্লাবের পরিচালক সাজ্জাদ হায়দার। করোনার জন্য মানুষ কাজ করতে পারছে না, লকডাউন ছিল, মানুষের খাদ্য অনেক কষ্ট পাচ্ছিল, যার জন্যই শেখ রাসেল ক্রিয়াচক্রের চেয়ারম্যান সাহেব সারা দেশব্যাপী বিভিন্ন জায়গাতে উনি মানুষকে, অসহায় মানুষদেরকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। এই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সহ সভাপতি আব্দুল মজিদ, পৌর মেয়র রমজান আলী সহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে টুকরো খবর। নাটোরের সিংড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকের আহ্বানে পৌর কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা দোয়া মাহফিল হয়। শেরপুর জেলা সদর হাসপাতালের দুটি লিফটই একসাথে বিকল হয়ে পড়ায় সুফিয়া বেগম নামে এক গর্ভবতী নারী সিঁড়িতেই তার সন্তান প্রসব করেছেন। কর্তৃপক্ষ জানায় চলতি বছরের 7 জানুয়ারি জেলা হাসপাতালের 8তলা বিশিষ্ট নতুন ভবনের কার্যক্রম শুরু হয়। এই 8 মাসের মধ্যে দুটি লিফটই অন্তত 4 বার নষ্ট হয়েছে। সবশেষ গত 24 আগস্ট থেকে লিফট দুটি বিকল হয়ে আছে। লিফট বিকল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন করোনা আক্রান্ত প্রসূতি নারী, শিশু ও বৃদ্ধরা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। দেশি বিদেশি বিনিয়োগকারীদের অনলাইনে সেবা দিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে 5টি সেবা সংস্থার সমঝোতা স্বাক্ষর হয়েছে। রোববার বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক সই হয়। প্রতিষ্ঠান 5টির মধ্যে রয়েছে চিটাগং চেম্বার, ফরেন ইনভেস্টর চেম্বার, ইস্টার্ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠানে বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিনিয়োগকারীরা সহজেই আরও বেশি বিনিয়োগ সেবা পাবেন। ইতিমধ্যে বিডা 30টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক করেছে। তার মধ্যে 16টি প্রতিষ্ঠানের মোট 51টি সেবা ওএসএস এর মাধ্যমে দেওয়া হয়। দেশের বাজারে এসেছে হিরো মোটোকর্পের লেটেস্ট বাইক দ্য হিরো হাঙ্ক 150R। হিরো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লঞ্চিং ইভেন্টটি প্রচার করা হয়। বিশেষ করে বাংলাদেশের বাজারের কথা বিবেচনা করে দ্য প্রিমিয়ার হাঙ্ক 150R তৈরি করা হয়েছে এই মোটরসাইকেলটি। বাইকটিতে রয়েছে সর্বোচ্চ মানের সিঙ্গেল চ্যানেল 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন এবং নিরাপদ নিয়ন্ত্রণ সুবিধা। এসব কারণে দ্য হাঙ্ক 150R সহজেই এদেশের তরুণদের নজর কাড়বে। তো এবারে নিউজ 24 প্রবাসের খবর। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে কুয়েতে প্রবাসীদের সাথে মতবিনিময় করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। শনিবার দূতাবাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় ভিসা সমস্যা সমাধান, ফ্যামিলি ভিসা বাংলাদেশিদের আকামা নবায়নে ফিঙ্গারপ্রিন্ট ভোগান্তি বন্ধ করা, পরিবারের সদস্যদের ভ্রমণ ভিসা সহজীকরণ, দক্ষ কর্মীদের চাকরির সুযোগ সৃষ্টি সহ বিভিন্ন বিষয় আলোচনা হয়। জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে প্রবাসীদের জন্য টি20 প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে সিলেট
সিক্সার্স বনাম মুন্সিগঞ্জ স্টার ক্লাবের ম্যাচে জয়ী হয় সিলেট। বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন জালালাবাদ অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল হাই মামুন। এ সময় মাঠে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সৌদি আরবের মক্কার একটি স্থানীয় হোটেলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত আলোচনা দোয়া মাহফিলে অংশ নেন সংগঠনের সভাপতি হাবিবুল্লাহ সওদাগর, মক্কা আওয়ামী লীগ ফাউন্ডেশনের সভাপতি বেলাল পাটোয়ারি সহ আরও অনেকে। এবারে খেলার খবর। ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রথম বিভাগে অবনমন করা হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। সঙ্গে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে 16 ফুটবলার ও 5 কর্মকর্তাকে। 2020-21 মৌসুমে অনলাইনে লাইভ বেটিংয়ে ক্লাবটির সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ আনা হয়। এরপর অধিকতর তদন্ত শেষে দলটিকে প্রথম বিভাগে অবনমন ও 5 লক্ষ টাকা জরিমানা ধার্য করে বাফুফে ডিসিপ্লিনারি কমিটি। দেশি বিদেশি 16 ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ফুটবল কর্মকাণ্ড থেকে আজীবন নিষিদ্ধ করা হয় ক্লাবটির সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম, জাহাঙ্গীর রুশো, মাইদুল ইসলাম শেখ, আরিফ হোসেন ও সঞ্জয় বোসকে। মূলত ক্লাবটির বিরুদ্ধে অনলাইন বেটিংয়ের অভিযোগ আসার পর বিভিন্ন সংস্থা ও বাফুফের দীর্ঘ তদন্তের অভিযোগ প্রমাণিত হয়। একই সঙ্গে ক্লাবটিকে দেয়া প্রথম বিভাগে অবনমনের শাস্তির মেয়াদ হবে 2 মৌসুম। এই 2 বছরের মধ্যে ক্লাবটি ভালো পারফরমেন্স করলেও চ্যাম্পিয়নশিপ লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না। আর এই ছিল এখনকার সংবাদের সাথে থাকে সবাইকে ধন্যবাদ।